মাই হাজব্যান্ড সাম্মা সামি। পর্ব নাম্বার 17-18। প্রহেল তখন রুম থেকে বেরিয়ে সোজা অফিসে চলে আসে। এই মুহূর্তে আনার সামনে গেলে রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কিছু করে ফেলবে। অতিরিক্ত রাগের কারণে কপালে শিরা ফুলে উঠেছে, মনে হচ্ছে এখনই ছিঁড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। টেবিলে থাকা ফাইল কিউব বল একে একে যা ছিল সব কিছু টেবিল উল্টে ফেলে। পুরো কেবিন কাঁচের টুকরে নাজেহাল অবস্থা। তবুও রাগটা সংযত হচ্ছে না। চেয়ার টেবিলে লাথি মেরেও বলে, তো কি এত ভালোবাসার পরও বলোস আমি নষ্ট পুরুষ? শালি নির্মক হারাম, আমি অন্য নারীর শরীরে ঘ্রাণ নিয়ে থাকি না বাস্টার্ড। তোকে ভালোবাসি বলে ছেড়ে দিলাম, না হলে গলার রগ ছিঁড়ে নিতাম। অতিরিক্ত রাগের বশে কি বলছে না বলছে নিজেও জানে না। মূলত কথা হচ্ছে প্রহেল এই মুহূর্তে নিজের মাঝে নেই। অফিসের দারোয়ান প্রহেলের রেগে অফিসে আসার কথা বলতে সাগর পর্নের 3/4 প্যান্ট পরে খালি গায়ে দৌড়াতে রিহানকে বলে, রিহু বেবি গো ফাস্ট, বসের ফুল কারেন্ট চলে, তুমি আমি পুরে মুড়ে চলে যাব। ঘুমের ব্যাঘাত ঘটায় রিহান ঘুমো ঘুমো কণ্ঠে বিরক্ত মুখে বলে, মুরগির বাপ তুই যা শালা বাচ্চা। রিহানের কথায় সাগর কোমরে হাত রেখে কিছু একটা ভেবে পাশে রাখা জগ থেকে পানি ঢেলে দেয়। কুত্তার বাচ্চা, পিছনে না লাগলে ভালো হবে না? তোর কি এখন ডেলিভারি হওয়ার টাইপ আসছে যে এমন করে ব্যথায় চিল্লাস? রিহানের রাগে রিরি করে কথা বলতে দেখে সাগর শুকনো ঢোক গেলে বলে, রিহু বেবি বস অফিসে ভাঙচুর করছে, সেটার অভিনন্দন আপনাকে জানাতে আসছি। সাগরের কথা শেষ করার আগে রিহান রুম থেকে দৌড় যেতে যেতে বলে, মুরগির বাপ আরও আগে বলবি না? সাগর রিহান দুইজনই দৌড়ে গতি গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে অফিসের উদ্দেশ্যে। তা মিস ফ্রান্সিকা, আপনার কাজ কত দূর? সাত সকালে এমন কথায় বিরক্ত ভঙ্গিতে বলে ফ্রান্সিকা। ও হ্যালো মিস্টার ইয়াং অ্যান্ড রনি, আমার চিন্তা না করে আপনাদের চিন্তা করেন। ফ্রান্সিকার কথায় মুহূর্তেই তেতে উঠলেন ইয়াং। তার আসল কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পরে আপদ নামের বিরক্তিকর মেয়েটাকে সরিয়ে দিবে। রনি একটু চিন্তায় গলায় শুধায়, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের অন্য কোথাও যেতে হবে। প্রহেল যে কোনো টাইম চলে আসবে। ইয়াং ও ফ্রান্সিকা তীক্ষ্ণ চাউনিতে পর্যবেক্ষণ করে বলে, আপনি ভয় পাচ্ছেন? লাইক সিরিয়াসলি মিস্টার রনি, আপনি ভয় পান? জাস্ট শাট আপ ফ্রান্সিকা, অহেতুক মজা আমার পছন্দ না। রনিকে রাগাতে দেখে ফ্রান্সিকা চুপ হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে আনেয়া ভাবছে এখন কোথায় যাবে। এই শহর তার চেনা না, অপরিচিত এক শহর। আজ নিজেকে পৃথিবীর অসহায় একজন মানুষ মনে হচ্ছে। হাঁটছে নাম না জানা এক রাস্তা। পথ দিয়ে কিছুক্ষণ পর পর গাড়ি সাঁই সাঁই করে যাচ্ছে নিজেদের গন্তব্যে। আনিয়া এক পলক চারদিকে পর্যবেক্ষণ করে, চোখ দিয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। আজ তার খুব করে একটা গান মনে পড়ছে। হাঁটতে হাঁটতে খোলা আকাশের দিকে একবার তাকিয়ে বলে ওঠে, বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দু হাতে, ফিরে আসো না আর তো পারি না, বাঁচি চলো না আবার একসাথে। গান শেষ হতেই আনিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? বিশ্বাস করেন আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে অন্য কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়ে দেখা আগে আমার মৃত্যু আমাকে আবদ্ধ করুক। আনিয়ার মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে ওঠে।
সে যেও নিজের মনকে শক্ত করতে পারছে না। রিহান সাগর প্রহেলের কেবিনের সামনে এসে হাঁপাতে শুরু করে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে উপরে আসছে। সাগর পুরো কেবিনের চোখ বোলাতেই চোখ বড় বড় করে বলে ওঠে, রিহু বেবি বস মনে হয় মনের সুখে মাথার স্ক্রুটি লুজ হয়ে গেছে। রিহান বিরক্ত হয়। এই সময় এমন আজাইরা কথায় মজা করার একটা লিমিট আছে। তিথি কিছু বলবে তার আগে আবার মুখ খুলে সাগর একটু ফিসফিসিয়ে বলে, রিহু বেবি আমার একটা গান মনে পড়ছে, বলি কেমন? রিহান কিছু বলবে তার আগে সাগর হাত দিয়ে মুখ চেপে গেয়ে ওঠে, জীবন ধইরা গেছে জং ম্যাম চুদলিং পং, মনে লাইগাস গেছে রং বস চুদলিং পং, বসের আছে যত ঢং সব চুদলিং পং, বসের ঝগড়ার পৃষ্ঠা কত নং 420 মেম চুদলিং পং। রিহান সাগরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে রেখে বলে, মুরগির বাপ, যেখানে সেখানে এসব বসকে বলবো। এই অখাদ্য গান কোথায় পাস তুই? না ভাই না ভাই, তো আমার সোনা মনা উম্মা উম্মা ভাই। রিহান ভেবে পাচ্ছে না এই উম্মা উম্মা আবার কি। একদিকে প্রহেলের চিন্তা, অন্যদিকে এই মুরগির বাপের জ্বালা। সোফাতে পড়ে থাকা ফোনটি বেজে ওঠে। প্রহেল রাগ খুব নিয়ে ফোন হাতে নিয়ে কর্কশ কণ্ঠে বলে, বাস্টার ডোন্ট ডিস্টার্ব। ওপাশের লোকটি তাড়াহুড়া করে বলে ওঠে, সরি ছাড়, বাট খুব জরুরি ভিত্তিতে কল দিয়েছি। এমনিতেই প্রহেলের রাগ সপ্তম আকাশে, তার উপর আবার এমন হেলিপনা। বিরক্ত মুখে তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এত নমুনা না করে বলে ফেলো কি হয়েছে। স্যার, রনি ও ইয়াং নামে এক লোক মিলে লন্ডনের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে। প্রহেল মুহূর্তেই ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে ওঠে, ওই রনির বাচ্চাকে সাথে ওই ইয়াংকেও ধরে নিয়ে আয় আমার আস্তানায়। ওদের মানচিত্র না বানানো পর্যন্ত আমি ঠিক থাকবো না বলেই ফোন কেটে দেয়। দুর্বৃত্তরা হয়েও কি না নিজের কাছের বন্ধু তার সাথেই জঘন্য কাজটা করতে পারলো? অবশ্য পারবে না কেন, সে কি কখনো তাকে বন্ধু ভেবেছে? প্রহেল একটু চেঁচিয়ে ওঠে, আমি একবার ছাড় দিব, বারবার না। তোর কলিজা আমি বের করে দেখব কোন কলিজা নিয়ে আমার জিনিসের দিকে হাত বাড়াস। আবার একই শব্দ করে ফোন বেজে ওঠে প্রহেলের। হাতে নিয়ে দেখে বাড়ির মেড কল দিয়েছে। সাথে সাথে প্রহেলের মুখের আদল পাল্টে যায়। তাড়াতাড়ি করে কল রিসিভ করতে করতে ওপাশ থেকে ভয়ে ভয়ে তুতলিয়ে বলে, স্যার, ম্যাম বাড়ির থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। আমরা আটকাতে আসলে আমাদের ভয় দেখিয়ে বেরিয়ে, কুত্তার বাচ্চারা, তোদের আমি দেখে নিব, সামান্য কাউকে দেখে রাখতে পারো না? আমার রিভলভারের প্রথম গুলিটা তো ওদের মাথায় ঢুকবে, হারামের বাচ্চারা। প্রহেলের গর্জে ওঠা কণ্ঠ শুনে আর কিছু বলার সাহস পায় না মেড, ভয়ে কাঁপতে থাকে। প্রহেল যা বলে তাই বলে। আনিয়া আশেপাশে চোখ বুলিয়ে অনেকক্ষণ হাঁটার কারণে ক্লান্ত লাগছে। দুর্বল শরীরে এতদূর হেঁটে আসা কারোর পক্ষে সম্ভব নয়। এক পা এগোতেই মাথাটা কেমন ঘুরছে, চারপাশ গোল গোল হয়ে আসছে। আনিয়ার মাথা ধরে জিম মেরে দাঁড়িয়েছে। আসি সামনে তাকাতেই ভয় আত্মা বেরিয়ে আসার উপক্রম। আনার দিকে একটা কালো গাড়ি তীব্র গতিতে রীতিমতো ছুটে আসছে। আনিয়া যেন নড়ার শক্তি অবশিষ্ট নেই, চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। গাড়িটার তীব্র ধাক্কায় রাস্তার এক পাশে ছিটকে পড়ে আনিয়া। গাড়িতে থাকা লোকটি হয়তো ভয় পেয়ে পিছনে না ফিরে সাই সাই করে ধুলাবালি উড়িয়ে চলে গেল। আশেপাশের মানুষ চিৎকার চেঁচামেচি করে এক জায়গায় জড়ো হয়ে গেছে। আনিয়ার নিস্থল দেহটা রক্তে মাখামাখি হয়ে পড়ে রইল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নেতানো শরীরের একটার প্রহেলের মুখেটা ভেসে ওঠে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে। ছাড়ে দে আমাদের, একবার ছাড়া পেলে তোদের লাইফ হেল করে দিব। ফ্রান্সিকা ও রনির চিৎকার করা কথা ভেসে আসে। কিছুক্ষণ আগে ফ্রান্সিকা রনি নিজেদের প্ল্যান মোতাবেক অন্য জায়গায় নিজেদের গন্তব্যে রাখে, কিন্তু এতে ঘটে বিপরীত। ওরা তিনজন বের হওয়ার আগে প্রহেলের লোকরা ঘিরে ধরে। সবাইকে ধরতে পারলেও ইয়াংকে ধরতে পারে না। গার্ডের বুকে গুলি করে পালিয়ে যায়। এতক্ষণ ধরে ওদের রাগে ক্ষিপ্ত হয়ে
কথার গর্জন শুনে হাসে প্রহেল। হাসিতে এমন কিছু ছিল না যা কেউ একবার দেখলে ভয়ে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। 2 হাত মুষ্টিবদ্ধ করে প্রহেল ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়, আই উইশ তোমাদের লাইফ হেল না করে আমার থেকে মুক্তি নেই। তোদের এই জঘন্য প্ল্যানের জন্য আমার ছোট্ট ফ্লাওয়ারকে কষ্ট পেতে হয়েছে। প্রহেল রাগে বৈশারিত হয়ে ফেটে পড়েছে। এতক্ষণে আনিয়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার বিষয়টি মনে পড়তেই তাড়াহুড়া করে ফোনে নিতে নিতে বলে ওঠে, ও শিট, আমি এতটা কেয়ারলেস হলাম কি করে। মাথা ফেটে যাচ্ছে আনিয়ার চিন্তায়। এই জায়গায় তার জন্য অপরিচিত আজকাল লোকও ভালো না। একদিকে চিন্তা, অন্যদিকে রাগ, সব মিলে ডেসপারেট হয়ে যাচ্ছে প্রহেল। তার একটু শান্তি চাই। এই মেয়েকে কাছে না পাওয়া পর্যন্ত তার নিঃশ্বাস তার সাথে বেমানি করবে। ফোন রিসিভ হতে প্রহেল তাড়াহুড়া করে বলে ওঠে, আনিয়াদের বাড়ির চারপাশে গার্ড লাগিয়ে দাও। তোমাদের ম্যাম পৌঁছাতেই আমাকে ইনফরমেশন দিবে, ওকে। ফোন কেটে প্রহেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবুও কেমন অস্থির অস্থির লাগছে। ভাঙাচোরা নাজেহাল অবস্থা। কেবিনের এক নজর দেখে কি বলবে তার আগে রিহান সাগর হুড়মুড় করে কেবিনে প্রবেশ করে। প্রহেল ভ্রুযুগল কুঁচকে ঘড়ির দিকে তাকায়। এই সময় এই দুটোকে দেখে মুখ খুলে, কি চাই এখানে, আর তোরা এখানে কেন? প্রহেলের কথায় রিহান আমতা আমতা করে উত্তর দেয়, আসলে বস, আমি রেগে অগ্নিশর্মা হয়ে অফিসে আসতে তাই। এতটুকু বলে মুখ চেপে ধরে। ইন্নালিল্লাহ, এই মাত্র সেই কি বললো এটা প্রহেলের দিকে তাকাতেই দেখতে পায় প্রহেল ভোর কুঁচকে তাকিয়ে আছে। প্রহেল রাগান্বিত হয়ে কিরমির করে বলে ওঠে, মুখ চলে বেশি না ইডিয়েটের দল, 5 মিনিট রেডি হয়ে আসবি দুজন। প্রহেলের রাগান্বিত কণ্ঠে সুরে রিহান ও সাগর কেবিনের এক সাইডে ম্যাথিরিং শপ, যেখানে প্রহেলের বেশ কিছু বাড়তি কাপড় থাকে। রিহান সাগর হুড়মুড় করে ম্যাথিরিং শপে প্রবেশ করতে সাগর হাঁপাতে হাঁপাতে কিছু বলবে, তখন রিহান বলে, দেখ মুরগির বাপ, তুই আর এই অখাদ্য গান কবিতা ওসব করে কিছু বলবি না। সাগর মুখ অন্যদিকে ঘুরে বাঁকায়। আসছে সে কেন আরেকজনের কথায় নিজের মুখে তালা ঝুলিয়ে রাখবে? কখনোই না। সামনের মিররে নিজেকে দেখতে দেখতে মুখে ক্লিন শেভ করা দাড়িতে হাত বোলাতে বলে, পুরো দুনিয়ার মানচিত্র করে তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে লটকিয়ে জুতা খুলে মোজা দিয়ে পিটিয়ে চলে যাবে। রিহান এইমাত্র মুখে পানি নিয়েছে। সাগরের কথা শুনে মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে আসে। সাগর তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যায়। শরীরের উপর পানি পড়ায় মুখ ছিটকে বলে, ছ্যা, তুই আমাকে অপবিত্র করে দিলি। এখন আমার কি হবে? হায় আল্লাহ, আমি এখন কই যাব? ও মা গো মা। রিহান কি বলবে? এখন এমনিতেই লেট, তার ওপর আবার এই মুরগির চাওড়া বাপ। হসপিটালের বেডে শুয়ে আছে আনিয়া। ধীর গতিতে নিঃশ্বাস ওঠানামা করছে। কিছুক্ষণ আগে রাস্তার কিছু লোক মিলে হসপিটালে অ্যাডমিশন করে গেছে। ঠিক সময় ওটিতে না নিলে হয়তো বাঁচানো খুব কষ্ট হয়ে যেত। সময়টা দেখতে দেখতে পার হয়ে গেল। আনিয়ার দিকে ধীরে চোখ খুলে মাথাটা কেমন ছিমছিম করছে। উঠে বসার চেষ্টা করতে একজন নার্স এগিয়ে এসে চিন্তিত সুরে শোধায়, প্লিজ ম্যাম, আপনি উঠবেন না, এই মুহূর্তে আপনার শরীর খুব উইক। আনিয়া কিছু বলবে কিন্তু কষ্ট হচ্ছে কথা বলতে। সে তো ভেবেছিল এই বুঝি তার নিঃশ্বাস তার সাথে ত্যাগ করবে। খুলে রাখা চোখটা বুজে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। তখনই একজন অপরিচিত লোক কেবিনে প্রবেশ করে চোখে সানগ্লাস দেখতে উঁচু লম্বা সিল্কি চুলগুলো কপালের উপর পড়ে আসে। ছেলেটি মৃদু হাসি দিয়ে আনিয়ার পাশে চেয়ার টেনে বসে। ধীরস্থ কোমল সুরে বলে, মিস অপরিচিতা, এখন কেমন লাগছে? কিছুটা সুস্থ বোধ করছেন? ডাক্তার ডাকবো? কারো কণ্ঠ সুর কানে আসতে চোখ খুলে আনিয়া অপরিচিত ছেলেকে নিজের পাশে দেখে আটকে ওঠে, যা চোখে মুখে প্রকাশ করে। ছেলেটি আনিয়ার উত্তেজিত মুখাবয় পর্যবেক্ষণ করে তার ঠোঁট খেলে গেল দারুণ এক হাসি। সৌজন্যমূলক আচরণ করে ধীরস্থে জিজ্ঞাসা করে, নাম কি মিস অপরিচিতা? আনিয়া চমকে তাকায়। অপরিচিতা ছেলেটি তাকে কি বলে সম্বোধন করছে? আনিয়া চমকাতে দেখে ছেলেটি সেই মিষ্টি হাসি মুখে এঁটে বলে, ভয় পাবেন না মিস অপরিচিতা, আমি আপনার নাম জানি না, তাই এই নামে সম্বোধন করছি। আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি আপনার পরিবারের সাথে যোগাযোগ করছি। আনিয়া ফ্যাল করে তাকিয়ে আছে। ধীরস্থে দরজা খুলে প্রবেশ করে প্রহেল। এটা তার নিজস্ব সিক্রেট রুম,
যে কেউ প্রবেশ করতে পারে না এই রুমে। কালো লং হুডিতে পুরো শরীর ঢেকে আছে প্রহেলের। হাতে রিভলভার নিয়ে ফ্রান্সিকা রনির সামনে রাখা চেয়ারে উড়ুর উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে বসে। মুখ থেকে কালো কাপড়টি সরিয়ে রক্তলাল চোখে তাকায়। বাঁকা হাসি ঠোঁটে এঁটে সাগরকে বলে, তোর না অন্যের টুনটুনি দেখার খুব ইচ্ছে? সাগর এই বাচ্চাটার টুনটুনি টুকরো টুকরো করে কেটে পাশের নদীতে থাকা ক্ষুধার্ত মাছের খাবার দিবি। কি পারবি না? খুশিতে আত্মহারা হয়ে এগিয়ে আসে সাগর। ইস, তার কত দিনের ইচ্ছে ছিল কারো টুনটুনি নিজ হাতে কাটবে। খুশিতে গদগদ হয়ে বলে, জি বস, পারবো। আপনি বললে আমি তো ওই টুনটুনির ছবি তুলে পুরো লন্ডনের শহরে ছাপিয়ে সার্টিফিকেট বানিয়ে ঘরে ঝুলিয়ে রাখবো। প্রহেল হাসে কটাক্ষ করসুরে রনির দিকে তাকিয়ে বলে, আমার ডাউট হচ্ছে তোর এই জংধর টুনটুনি বুঝি কেউ ইচ্ছে করে তার শার্পনারের ভেতরে প্রবেশ করাতো? রনি চেয়ারে বাঁধা অবস্থায় রাখে কিরমির করে ওঠে, দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, তাই তো এই জংধরার টুনটুনি তোর বইয়ের শার্পনারের ভেতরে প্রবেশ করাতে চেয়েছিলাম। মুহূর্তেই প্রহেলের মুখব্বয় পরিবর্তন হয়ে যায়। খ্যাপা বাঘের মতো গর্জন করে উঠে ধারালো ছুরির ন্যায় আঁখি তাক করে হেয়ালি সুরে বলে, ইস, নট পসিবল ব্রো। তোমার জংধর টুনটুনি থেকে আমার তাজা পরিষ্কার পেন্সিল আমার বইয়ের শার্পনারের ভেতরে প্রবেশ করতে সক্ষম ব্রো। রনি খেপে উঠে বাধা না থাকলেও বুঝিয়ে দিত কার সাথে লাগতে এসেছে। আনিয়ার বাবা আমার আর মা নাজমা বেগম চিৎকারে ছুটে আসছে আনিয়ার আব্বু ও আনিয়ার ছোট ভাই ইয়ান। আনিয়ার আব্বু নাজমা বেগমকে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে আনিয়ার আম্মু, এইভাবে চিৎকার করছো কেন আর কাঁপছো কেন? আনিয়ার আম্মু কাঁদতে কাঁদতে বলে, আনিয়ার আব্বু, আমার আনিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে এখন, আমাকে নিয়ে চলো। সাথে সাথে আনিয়ার আব্বু চোখ ছলছল করে ওঠে। তার একমাত্র মেয়ের এই অবস্থা কিভাবে? মুহূর্তেই চোখ রক্তবর্ণ ধারণ করে রেগে বলে, আমি আগেই বলেছি আমার ফুলের মতো মেয়েটা কখনোই ওই বাজে ছেলেটার সাথে ভালো থাকবে না। কথা শেষ করে সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তাদের এমন তাড়াহুড়া করে যেতে দেখে প্রহেলের গার্ডরা প্রহেলকে কল করে। রিহান ফোন আসার প্রহেলকে বলে, বস আপনার ফোন আসছে, কেটে দাও। প্রহেলের কথায় কল কেটে দিতেই পুনরায় আবার কল আসে। এবার প্রহেল বিরক্ত মুখে ফোন হাতে নেয়। কাজের সময় কোনো ফোন আসাতে সে প্রচণ্ড তিক্ততায় ফুটে উঠেছে। ফোন রিসিভ করে কানে ধরতে গার্ড উত্তেজিত কণ্ঠে বলে, স্যার সরি এই মুহূর্তে কল দেওয়ার জন্য। আসলে ম্যামদের বাসা থেকে চিৎকার ভেসে আসছে, তারা কোথাও যাচ্ছে তাড়াহুড়া করে। প্রহেল বসা থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ আনিয়ার মুখটা ভেসে ওঠে। চিন্তিত কণ্ঠে বলে, তোমার ম্যাম বাসায় পৌঁছেছে? না স্যার, ম্যাম এখনও আসেনি। প্রহেল ঘেমে যাচ্ছে, সরু কপাল থেকে ঘাম ঝরছে। নিজেকে শান্ত করতে করতে বলে, ওনাদের গাড়ি ফলো করো কুইক, আমি আসছি, সব ইনফরমেশন দেবে। গার্ড হ্যাঁ বলে দ্রুত গাড়ি নিয়ে ফলো করতে থাকে। সিটি হসপিটালের সামনে গাড়ি থামতেই একজন গার্ড প্রহেলকে বলে, প্রহেল আমি আসছি বলে বেরিয়ে যেতে রনির বুক বড় বড় করে শ্যুট করে বলে, সাগর তুই এই নর্দমার কিটের টুনটুনি সাইজ মতো কেটে নদীতে ছেড়ে আসবি বলে বেরিয়ে যায়। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেতে নড়ে চড়ে ওঠে আনিয়া। তীব্র কান্না ভেসে আসছে। আনিয়া চোখ খুলতেই নাজমা বেগম নিজের বুকের মাঝে আগলিয়ে নেয়। কান্না ভাঙা কণ্ঠে বলে, কি হয়েছে আমার আম্মুর, এই অবস্থা কেন? প্রহেল বাবা কোথায় আম্মু? নাজমা বেগমের কথায় আনিয়া কিছু বলে না, চুপচাপ নাজমা বেগমের বুকে টেপটি মুখ গুজে দেয়। এখন একটু শান্তি লাগছে, হয়তো মা বলেই এত শান্তি লাগছে। প্রহেল হসপিটালের সামনে গাড়ি দাঁড় করে দৌড়ে রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করে, একটু আগে 3 জন লোক ভেতরে গেছে, কোন কেবিনে একটু বলুন কুইক। রিসিপশনে থাকা মেয়েটি ভয়ে জড়সড় হয়ে গেছে। লোকটিকে তার সুবিধা মনে হচ্ছে না, আবার কিছু বলতেও পারছে না। মেয়েটিকে চুপ থাকতে দেখে প্রহেল রাগে দাও দাও করে উঠে একই সুরে চেঁচিয়ে বলে, ব্লাডি গার্ডস, ওই লোকগুলো কোন কেবিনে গিয়েছে কুইকলি বলো। মেয়েটি ভয়ে এক নাগাড়ে বলে দেয়। এতক্ষণ আশেপাশে থাকা লোকজন এদিকে তাকিয়েছিল। একটানে নিজের বুকের সাথে চেপে ধরে আনিয়াকে প্রহেল সারা মুখে পাগলের মতো কিস করছে। ভাঙা কণ্ঠে বলে,
জান, এই জান, তোর এই অবস্থা কি করে হলো বল আমাকে। ছেড়ে দে, কেন চলে গেলি বাড়ি ছেড়ে? হঠাৎ টানে কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড গতিতে কেউ নিজের সাথে জড়িয়ে ধরে আনেয়া হতভম্ব হয়ে তাকালেও প্রহেলের কণ্ঠ কানে আসতে শান্ত হয়ে যায়। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে এখানে? ওনাকে আরও অবাক করে দিয়ে প্রহেল অসুস্থ আনেয়ার নিতিয়ে পড়া শরীরটা নিজের সাথে শক্ত করে জড়িয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়।